হীরকবাবু জানিয়েছেন শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। একটা তুফান, উল্কা একটা, আর এক বুঝি তারার দেশের ফুল। একদিন এই তিনের হঠাৎ হলো কি পদ ফুল, তিনে মিলে যুক্তি করে, তাই হলো নজরুল। লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। একদিকে পরাধীনতার গ্লানি ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তীব্র সোচ্চার প্রতিবাদ, অন্যদিকে প্রেমের কোমল স্পর্শ। এই পরস্পর বিরোধিতার সহ অবস্থানের নামই নজরুল। তার প্রতিবাদ সরাসরি প্রতিবাদ, তার প্রেম সরাসরি প্রেম। তিনি কথা বলেন নিজস্ব ভঙ্গিতে, কোনো রাগ ঢাক না রেখে, কোনো আড়াল না রেখে। আর তার যে শব্দের ব্যবহার, সে তো অসাধারণ। আরবি ফার্সি শব্দের মণিমুক্ত ছড়ানো। তো এই হেন আমাদের এই প্রিয় কবি, আমাদের দেশপ্রেমিক, সাম্যবাদী, বিদ্রোহী, প্রেমিক, অভিমানী এই কবির 123তম জন্মজয়ন্তীতে তাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। 1893 খ্রিস্টাব্দের আজকের দিনে, মতান্তরে কেউ বলেন 25শে মে, কেউ বলেন 26শে মে, 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ বর্ধমানের চুরুলিয়া গ্রামে এক অতি দরিদ্র মুসলিম পরিবারে তার জন্ম। ডাকনাম দুখু মিয়া। অত্যন্ত দরিদ্র, তুমি মোরে করেছ মহান। 1972 সালে তাকে এপার বাংলা থেকে ওপার বাংলা স্থায়ীভাবে নিয়ে যাওয়া হয় ভারত সরকারের অনুমতিক্রমে। তারপরে সেখানে তাকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়, তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। কিন্তু সেখানে মাত্র 4 বছর বেঁচে ছিলেন। 1976 তিনি মারা যান। তার আগে 1941 সাল থেকেই তিনি পিক্স ডিজিজ নামে একটি ভয়ঙ্কর দুরারোগ্য মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হয়ে 32 বছর এই সাহিত্যের জগৎ থেকে একেবারে দূরে ছিলেন। আমরা সে রস থেকে বঞ্চিত হয়েছি, কিন্তু যা পেয়েছি তা অতুলনীয়। আর তার পত্নী প্রমীলা দেবী 1939 সাল থেকে পক্ষাঘাতে রোগগ্রস্ত ছিলেন। 1962 সালে তিনি মারা যান। তারপর নজরুল আরো নিঃসঙ্গ হয়ে পড়েন। নজরুলের চিকিৎসা সেভাবে হয়নি। অনেক পরে 1952 সালে তাকে লন্ডন এবং ভিয়েনায় নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানকার ডাক্তাররা বলে দেন যে এই রোগ নিরাময়যোগ্য নয়। নজরুলকে অনেক সম্মানে ভূষিত করা হয়েছিল, পদ্মভূষণ, ডিলিট, 21শে পদক ইত্যাদিতে। আর কিন্তু আমরা একটা আমাদের মধ্যে বিতর্ক চলতেই থাকে যে তিনি এপার বাংলা না তিনি ওপার বাংলার। তো কবি অন্নদা শঙ্কর রায় এই ব্যাপারে বলেছেন যে কোনো কবি, সাহিত্যিক বা স্রষ্টাকে এপার বাংলা ওপার বাংলা দিয়ে ভাগ করা যায় না। তাই তিনি লিখেছেন, ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কো নজরুল। নজরুল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও একেবারে অসাম্প্রদায়িক ছিলেন। হিন্দু মুসলমানের এই ছোঁয়াছুঁয়ি, জাত বিচার, এগুলোকে তিনি একেবারেই সহ্য করতে পারতেন না। তাই আমার আজকের প্রথম কবিতা জাতের বজ্জাতি। জাতের নামে বজ্জাতি সব, জাত জ্বালিয়া খেলছ জুয়া, ছুলেই তোর জাত যাবে, যার ছেলের হাতের নয়তো মোয়া। হুকোর জল আর ভাতের হাঁড়ি, ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মরা, মানুষ নাই আজ, আছে শুধু জাত শেয়ালের হুক্কা হওয়া। জানিস নাকি ধর্ম সে যে বর্ম সহ সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁইর ছোট্ট ঢিল। যে যার ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে যাক জাহান্নামে, রইবে মানুষ নাই পরোয়া। দিনকানা সব
দেখতে পাসনি দণ্ডে দণ্ডে পলে পলে কেমন করে পিষছে তোদের পিশাচ জাতের জাঁতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি, সূর্য ত্যাজি নীলে বাতি। তোদের জাত ভগীরথ এনেছে জল, জাত বিজাতের জুতো ধোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত চালিয়া খেলছ জুয়া। বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া অসুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই? তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত চালিয়া খেলছ জুয়া। এর পরের কবিতা বলবো সৃষ্টি সুখের উল্লাসে। এই কবিতারও একটি ব্যাকগ্রাউন্ড আছে, সেটা একটু বলে নিই। নজরুল তো 12 বছর বয়সে লেটুর দলে, ভ্রাম্যমাণ নাটকের যে দল, তাতে যোগ দিয়েছিলেন। তো তারপরে 1915 সালে রানীগঞ্জের সিয়ার্স সোল যে স্কুল, সেখানে 8ম শ্রেণীতে ভর্তি হয়েছিলেন, কিন্তু লেখাপড়া অসমাপ্ত রেখেই ব্রিটিশ ভারতীয় সৈন্যবাহিনীতে যোগ দেন। পোস্টিং হয় করাচিতে, সেখানে 49 নম্বর রেজিমেন্টে তিনি যোগ দিয়েছিলেন, হাবিলদার পদে উন্নীত হয়েছিলেন। কিন্তু সেই রেজিমেন্ট ভেঙে গেলে তিনি 1920 সালে কলকাতায় ফিরে আসেন এবং 1922 সালে তিনি ধূমকেতু পত্রিকা প্রকাশ করেন। তারও আগে 1920 সালে ওই মুজাফফর আহমেদ, যিনি কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, তার সঙ্গে মিলে নবযুগ পত্রিকাও প্রকাশ করেছিলেন। তো সেই অগ্নি ধূমকেতু পত্রিকা প্রকাশ হলে রবীন্দ্রনাথ তাকে আশীর্বাদ করে লিখেছিলেন, কাজী নজরুল কল্যাণী এসু, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। এই ধূমকেতু পত্রিকায় এমন সব বিস্ফোরক কবিতা, বিদ্রোহী, আনন্দময়ীর আগমনে প্রকাশিত হতে লাগলো যে ব্রিটিশ সরকারের ভয় ধরে গেল এবং এই পত্রিকা নিষিদ্ধ হয়েছিল। নজরুলকে গ্রেপ্তার করা হয়েছিল কুমিল্লা থেকে। সেখানে তিনি যখন কারাগারে, তখন তিনি জেলে বসে খবর পান যে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত গীতিনাট্যটি তাকে উৎসর্গ করেছেন। সেটা শুনে নজরুল আনন্দে বিহ্বল হয়ে যান এবং তখন তিনি মনের সমস্ত আবেগ দিয়ে লিখে ফেলেন সৃষ্টি সুখের উল্লাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবকিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে, বান্ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি আসলো কাঁদন, মুক্তি এলো আসলো বাঁধন, মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ হাসে, ওই রিক্ত বুকের দুঃখ হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আসলো উদাস শোষলো হুতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস, খুললো সাগর দুললো আকাশ, ছুটলো বাতাস গগন ফেটে চক্র ছোটে, পিনাক পানির শুল আসে। ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে, আজ তাই দেখি আজ বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, হাসলো আগুন শোষলো ফাগুন, মদন মারে কোন মাখাতুন, পলাশ অশোক শিমুল খায়েল, ফাগ লাগে ওই দিগবাসে গো দিগবালিকার পিঠবাসে। আজ রঙন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ কপট কোপের তুন্ধরি ওই আসলো যত সুন্দরী, কারুর পায়ে বুক তলা খুন, কেউ বা আগুন কেউ মানেনি চোখের জলে বুক পাশে। তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না, বাণীর বিনা মোর পাশে। ওই তাদের কথা শোনাই তোদের আমার চোখে জল আসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। নির্বাচিত অংশ বললাম কারণ আরো অনেক কবিতা বলার আছে। এর পরের কবিতায় যাই, সেটি হলো সাহেব ও মোসাহেব। নজরুল তো সব রকম কবিতায় লিখেছেন, আমরা
ভাবতেও পারি না যে তিনি একটি ব্যঙ্গাত্মক বা একটি মজার কবিতাও লিখেছেন, সেটি হচ্ছে সাহেব ও মোসাহেব। কিন্তু তার আগে বলি যে নজরুল অনায়াসে বিজ্ঞাপনের জন্য যে কি সুন্দর লিখে দিতেন এটা বোধহয় আমরা অনেকে জানি না। যেমন ডোয়ার্কিন কোম্পানি, হারমোনিয়াম কোম্পানি থেকে তাকে একবার বলা হলো যে একটা বিজ্ঞাপন লিখে দিন, নজরুল সঙ্গে সঙ্গে লিখে দিলেন। কি চান? ভালো হারমোনি, কাজ কি গিয়ে জার্মানি, আসুন দেখুন এইখানে, যেই সুর যেই গানে, গান না কেন দিব্যি তাই, মিলবে আসুন এই হেথায়, কিন্নি কিন ডোয়ার্কিন। হ্যাঁ, যে কবিতাটির কথা বলছিলাম ওই সাহেব ও মোসাহেব, একটি খুব মজার ব্যঙ্গাত্মক কবিতা। এটি চন্দ্রবিন্দু কাব্যগ্রন্থের অন্তর্গত এবং এই চন্দ্রবিন্দু কিন্তু তার বাজেয়াপ্ত একটি গ্রন্থের মধ্যে পড়ে। সাহেব কহেন, চমৎকার, সে চমৎকার। মোসাহেব বলে, চমৎকার সে হতেই হবে যে, হুজুরের মতে অমৎকার। সাহেব কহেন, কি চমৎকার, বলতেই দাও। আহা। মোসাহেব বলে, হুজুরের কথা শুনে বুঝেছি, বাহা বাহা বাহা। সাহেব কহে, কথাটা কি জানো সেদিন? মোসাহেব বলে, জানি না আবার, ওই যে কি বলে যেদিন। সাহেব কহেন, সেদিন বিকেলে বৃষ্টিটা ছিল স্বল্প। মোসাহেব বলে, শুনেছ কি অপরূপ গল্প। সাহেব বলে, আরে মোলো, আগে বলতেই দাও গোড়াটা। মোসাহেব বলে, গোড়াটা, হুজুরের গোড়া, এই চুপ চুপ ছোড়াটা। সাহেব কহেন, কি বলছিলাম গোলমালে গেল গুলায়। মোসাহেব বলে, হুজুরের মাথা গুলাতেই হবে, দিব কি হস্ত বুলায়ে। সাহেব কহেন, সেদিন সূর্য উঠেছে সকালে। মোসাহেব বলে, সকালে সূর্য আমরা কিন্তু দেখি না, কাঁদিলে পোকালে। সাহেব কহেন, ভাবলাম যাই, আসি খানিকটা বেড়ায়। মোসাহেব বলে, অমন সকাল যাবে কোথা বাবা, হুজুরের চোখ এড়ায়ে। সাহেব কহেন, হলো না বেড়ানো, ঘরেই রহিনু বসিয়া। মোসাহেব বলে, আগেই বলেছি হুজুর কি চাষা, বেড়াবেন হাল চষিয়া। সাহেব কহেন, বসিয়া বসিয়া পড়েছি কখন ঝিমায়। মোসাহেব বলে, এই চুপ সব, হুজুর ঝিমান, পাখা কর, ডাক নিমায়ে। সাহেব কহেন, ঝিমাইনি কই, এই তো জেগেই রয়েছি। মোসাহেব বলে, হুজুর জেগেই রয়েছেন, তা আগেই সবারে কয়েছি। সাহেব কহেন, জাগিয়া দেখিনু জুটি আছে যত হনুমান আর অপদেব। হুজুরের চোখ যাবে কোথা বাবা, প্রণমিয়া কয় মোসাহেব। তাদের জন্য নজরুলের সশ্রম কারাদণ্ড হয়েছিল আনন্দময়ীর আগমনে। আমি সেটা বলি এবার। আনন্দময়ী আগমন, আমরা তো জানি যে নজরুল অনেক শ্যামা সঙ্গীত লিখেছিলেন, প্রচুর গান তেমনি অনেক লিখেছেন, তার মধ্যে ভক্তিগীতে অনেক লিখেছেন, শ্যামা সঙ্গীতই প্রায় 250। তো শ্যামা সঙ্গীত কেন লিখলেন এ নিয়ে অনেকের অনেক সমালোচনা। হিন্দুরা বলেন, কেন তো আমাদের শ্যামা নিয়ে তুমি লিখবে, মুসলিম কাজী ও জবন এরা বলেন ওটা কাফের। যাই হোক, কিন্তু আমার মনে হয় অনেক ব্যক্তিগত শোক ছিল তার জীবনে, সন্তানের মৃত্যু, স্ত্রীর মৃত্যু, তাই বোধহয় একটা আধ্যাত্মিক পথ খুঁজেছিলেন। তাছাড়া আর একটা ব্যাপারও আছে আমার মনে হয়, সেটা হলো যে তিনি শ্যামা মাকে কখনো মাটির মূর্তি বা মাটির ঢেলা ভাবেননি। শ্যামা মা ছিল তার কাছে দেশমাতৃকা। কাজে এই কবিতার মাধ্যমে তিনি চেয়েছিলেন স্বদেশ চেতনাকে জাগাতে, তাই বোধহয় ব্রিটিশ রাজশক্তি ভয় পেয়েছিল। এই কবিতাটি অসম্ভব, মানে একটি সারা জাগরণী কবিতা, এবং নজরুল রচনাবলিতে বলা হচ্ছে এটি অগ্রন্থিত কবিতা। আমি এটারও অংশ বিশেষ বলছি।
কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল? স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তির চাঁড়াল। দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবকদের দিচ্ছে ফাঁসি। ভূ ভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী? মাদিগুলোর আদি দোষ ওই অহিংসা বল নাকি নাকি? খাঁড়ায় কেটে কর্মা বিনাশ, নপুংসকের প্রেমের ফাঁকি। ঢাল তরবার আনমা সমর, অমর হবার মন্ত্র শেখা। মাদিগুলোই কর্মা পুরুষ, রক্ত দেমা রক্ত দেখা। তুই একা আয় পাগলি বেটি, তাথই তাথই নৃত্য করে, রক্ত তৃষার ম্যায় বুখাহুর কাদন কেতন কণ্ঠে ধরে। অনেক পাঁঠা মোষ খেয়েছিস, রাক্ষসী তোর যায়নি ক্ষুধা। আয় পাশা নিয়ে এবার নেবি আপন ছেলের রক্ত সুধা। দুর্বলের বলি দিয়ে ভীরুর এহীন শক্তি পূজা, দূর করে দে বলমা ছেলের রক্ত মাগে দশভুজা। ম্যায় ভোকাহু মাই বলে আয় এবার আনন্দময়ী, কৈলাস হতে গিরি রানীর মা দুলালী কন্যা ওই। আচ্ছা, আর 15 মিনিট আছে। আমি যেটা বলছিলাম, একটি বড় যে প্রবন্ধ ঠিক নয়, এটা আসলে নজরুল বিভিন্ন সভায় গেলে তাকে যে সংবর্ধনাগুলো দেওয়া হতো তার উত্তরে তিনি কিছু ভাষণ দিতেন, সেগুলো অভিভাষণ বা প্রতিভাষণ নামে পরিচিত। এই ভাষণের মধ্যে দিয়ে নজরুলের মনটাকে, নজরুল যা ভাবতে চান, নজরুল কি, আমার মনে হয় সবটাই বোঝা যাবে। কাজেই আমি এটা বলার লোভ সামলাতে পারছি না, এটি আমি বলছি, এবং এটি আমার মনে হয় শেষ, এটা বলেই শেষ করতে হবে। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলাম। আমার সকল তনু মন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে। তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেদিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনা দলের তুর্য বাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলেই আমি শুধুমাত্র এই দেশের বা এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় প্রীতি, কবি চায় অঞ্জলি। কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয়, যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান আর স্তব গানই আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বীণা আর পায়ে পদ্মফুলি দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধাদীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধ ভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনোদিন নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা, কলুষিত, পুরাতন, পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলে আমার বাণী জবন, কেউ বলেন কাফের। আমি বলি কোনোটাই নয়। আমি কেবল হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি, গালাগালিকে গলা গলিতে পরিণত করার চেষ্টা করেছি। সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভন হয়ে থাকে, তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে। আমার গাঁট ছড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি আর একজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমানে দিন রাত হানাহানি,
জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে একাধিক কঠোর দারিদ্র, ঋণ, অভাব। অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময় হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি, দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে। সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমাকে প্রায় বলতেন, দেখ উন্মা, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনে সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবন অশ্রুর বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছি। কিন্তু আমার জীবন রয়ে গেল বিশুদ্ধ মরুভূমির মতো তপ্ত, মেঘের উপর শূন্যের মতো, কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে আছে একদিন আমার জীবনে মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে। আমার মন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়ছে, ঠিক সেই দিনে সেই সময় আমার বাড়িতে হাসনুহানা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনুহানার গন্ধ উপভোগ করেছিলাম। আমার কাব্য, আমার গান, আমার জীবনে অভিজ্ঞতার মধ্যে হতে জন্ম নিয়েছে। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয়, তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল অনেক দিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল, অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি। আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সে প্রেম পেলাম না বলে আমি প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানী চিরদিনের মতো বিদায় দিলাম। যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে, হয়তো আমার নামে। দেশপ্রেমিক, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে, বক্তার পর বক্তা। এই অসুন্দরী শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন যেও না। যদি পারো চুক্তি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেশা ফুল পাও, সেইটিকে বুকে চেপে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না। কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান আমি ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকী, গন্ধ বিধুর ধূপ।